প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। পাথরঘাটা বালিকা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আজকের এই অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের বিষয় নবম দশম শ্রেণী রসায়ন তৃতীয় অধ্যায় পদার্থের গঠন। এটা নিয়ে আমরা এর আগের ক্লাসে আমরা বোরের পরমাণু মডেল এবং এর সীমাবদ্ধতা পর্যন্ত পড়িয়েছিলাম। আজকে বাকি বিষয়সমূহ নিয়ে আমরা আলোচনা করব। এখন আমরা বোরের পরমাণু মডেল আলোচনা করাকালীন সেখানে বলছিলাম যে বোর কতগুলো অনুমোদিত বৃত্তাকার কক্ষপথের কথা বলেছেন, সেই কক্ষপথগুলোকে বলা হয় শক্তি স্তর। এখন প্রশ্ন হলো, শক্তি স্তরে কিভাবে ইলেকট্রনগুলো প্রবেশ করে? আমরা সেই সূত্রটা প্রবেশ করব। আমরা বলছি প্রথম শক্তি স্তরকে কে ধরেছিলেন? প্রথম শক্তি স্তরটা ছিল কে, দ্বিতীয় শক্তি স্তর হলো এল, তৃতীয় শক্তি স্তর এম, চতুর্থ শক্তি স্তর হইল এন। তাহলে কে, এল, এম, এন এই চারটা শক্তি স্তরে ইলেকট্রনগুলা কোন সূত্র মোতাবেক চলে? 2ns, অর্থাৎ n এর মান যদি 1 হয় তাহলে প্রথম শক্তি স্তরে 1 স্কয়ার মানে 2 ইনটু 1 স্কয়ার, 1 স্কয়ার মানে 1, 2 একে 2, তাহলে এখানে ইলেকট্রন থাকবে 2টি। n এর মান যদি 2 হয় তাহলে সেখানে 2 ইনটু 2 স্কয়ার, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাহলে এখানে হবে 8টি। n এর মান যদি 3 হয় তাহলে এখানে 2 ইনটু 3 স্কয়ার, 3 3 9, 9 দুগুণে 18, তাহলে এখানে হবে 18টি। n এর মান যদি 4 হয় তাহলে 4 4 16, 16 দুগুণে 32, n এর মান হবে 32। অর্থাৎ চতুর্থ শক্তি স্তর পর্যন্ত সেখানে n এর মান 1 2 3 4 এভাবে যাবে। কিন্তু পরবর্তী স্তরে সেখানে কতগুলো উপশক্তি স্তরের ধারণা দেওয়া হয়েছে। অর্থাৎ প্রথম শক্তি স্তরে উপশক্তি স্তর কয়টা থাকবে? প্রথম শক্তি স্তর সেটা হইল কে, দ্বিতীয় শক্তি স্তর সেটা হইল এল, তৃতীয় শক্তি স্তর সেটা হলো এম, চতুর্থ শক্তি স্তর সেটা হলো এন। এখন প্রথম শক্তি স্তর আবার কতগুলো উপশক্তি স্তরে বিভক্ত, সেই উপশক্তি স্তরের সূত্র হলো 2 ইনটু 2l প্লাস 1। অর্থাৎ এখানে l এর মান 0 থেকে শুরু হবে। l এর মান যখন 0 হবে অর্থাৎ প্রথম শক্তি স্তরে l এর মান 0। এখানে শক্তি স্তরের সংখ্যা নির্ভর করে 0 থেকে n-l পর্যন্ত। শক্তি স্তর নির্ভর করে, উপশক্তি স্তর নির্ভর করে, উপশক্তি স্তর হবে 0 থেকে n-1। অর্থাৎ l এর মান যখন আমরা 0 ধরব তখন এখানে 2 ইনটু 0 মানে 0, 0 আর 1 এর যোগ করলে 0 1, 1 আর 2 এর গুণ করলে 2, অর্থাৎ এটার মান হবে 2, এটাকে s ধরা হয়। অর্থাৎ l এর মান 0 হবে এবং সেই উপশক্তি স্তরের নাম হলো s।
এবং তার মান হবে, তার ইলেকট্রন সংখ্যা হবে 2টি, কারণ এখানে যদি শূন্য বসাই 2 দুগুণে 2 শূন্য শূন্য, শূন্য আর একে যোগ করলে 1, 2 একে 2, তাহলে অর্থাৎ s অরবিটালে এই উপশক্তি স্তরগুলোকে বলা হয় অরবিটাল। অরবিটালে ইলেকট্রন ধারণ ক্ষমতা থাকবে 2টি, আর L এর মান যখন দ্বিতীয় শক্তি স্তরে L এর মান হবে 0 আর 1। এখন 0 হলে সেটা হলো S, আর 1 হলে সেটা হবে P। এখন L এর মান যখন আমি 1 বসাবো তখন 2 একে কত 2, 2 এর একে যোগ করলে 3, 3 দুগুণে 6, তাহলে অর্থাৎ এখানে P এর মান হবে 6। এখানে S এবং P দুইটা অরবিটাল থাকবে, তার মধ্যে S এর মান তো 2 জানাই আছে, আর P এর মান 6 হবে। এখন যখন শক্তি স্তর 3, তখন সেখানে হবে L এর মান 0, 1, 2, তাহলে তখন সেক্ষেত্রে S, P আর D হবে, এবং D এর ইলেকট্রন সংখ্যা হবে 2, 2 দুগুণে 4, 4 একে 5, 5 দুগুণে 10, তাহলে এখানে হবে 10। শক্তি স্তর যখন n হবে তখন সেখানে L এর মান হবে 0, 1, 2, 3, তখন সেই ক্ষেত্রে তার অরবিটাল হবে S, P, D, F, যেখানে F এর মান হবে, এখানে 3 যদি দিই 3 দুগুণে 6, 6 একে যোগ করলে 7, 7 দুগুণে 14। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা যে প্রথম শক্তি স্তরে কয়টা অরবিটাল পাবো? একটা, সেখানে S অর্থাৎ 2টি। প্রথম শক্তি স্তরে ইলেকট্রন থাকবে 2টি। দ্বিতীয় শক্তি স্তরে আমরা S এবং P পাবো। S এর জন্য 2টি ইলেকট্রন, P এর জন্য 6টি ইলেকট্রন, তাহলে দ্বিতীয় শক্তি স্তরে থাকতেছে 2 আর 6 যোগ করলে 8। এবার তৃতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তরে আমরা অরবিটাল পাইতেছি S, P, D, তাহলে তৃতীয় শক্তি স্তরে আমরা S এর জন্য 2টি ইলেকট্রন পাবো, P এর জন্য 6টি ইলেকট্রন পাবো, তাহলে 8টি, D এর জন্য 10টি, তাহলে মোট হলো 18টি। আর চতুর্থ শক্তি স্তরে আমরা S এর জন্য 2টি, P এর জন্য 6টি, 8টি, D এর জন্য 10টি, 18টি, F এর জন্য 14টি, 32টি। এখন প্রশ্ন করতে পারো পঞ্চম শক্তি স্তরে কি কি উপশক্তি স্তর থাকবে? তখন তো সেখানে L এর মান কি হবে? L সমান 0, 1, 2, 3, 4 হইতে পারে। তাহলে 4 হইলে সেই ক্ষেত্রে 4 দুগুণে 8, 8 একে 9, 9 দুগুণে 18, তার জন্য একটা অরবিটাল থাকার কথা, কিন্তু সেখানে আমরা 1 পর্যন্ত অরবিটাল রেখে এগুলোকে বিন্যস্ত করব, অর্থাৎ আমাদের সর্বশেষ শক্তি স্তরের সর্বোচ্চ 32টি পর্যন্ত ইলেকট্রন থাকতে পারে। কিন্তু আমরা ইলেকট্রন বিন্যাস যখন করব তখন দেখব সর্বশেষ স্তরে মাত্র 8টি ইলেকট্রন আছে, অর্থাৎ যে কোনো অরবিটালে সর্বোচ্চ 32টি পর্যন্ত ইলেকট্রন থাকবে, তবে সেটা সর্বশেষ ইলেকট্রন, সর্বশেষ শক্তি স্তর নয়, অর্থাৎ সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 32টি, তার উপরে হবে না। সেজন্য পঞ্চম, ষষ্ঠ, সপ্তম শক্তি স্তর পর্যন্ত সবগুলোকে, তাহলে ষষ্ঠ শক্তি স্তরে L এর মান কি হবে? 0, 1, 2, 3। সপ্তম শক্তি স্তরে L এর মান হবে 0, 1, 2, 3, অর্থাৎ শক্তি স্তর, অর্থাৎ চতুর্থ শক্তি স্তর থেকে সপ্তম শক্তি স্তর পর্যন্ত সবগুলোতে
অরবিটাল হবে sp-df, অর্থাৎ এরপরে আর অরবিটাল বাড়বে না। তাহলে প্রথম শক্তি স্তরে অরবিটাল একটি, সেটা হলো s। দ্বিতীয় শক্তি স্তরে অরবিটাল হলো দুইটি, সেখানে হলো s এবং p। তৃতীয় শক্তি স্তরে অরবিটাল হলো তিনটি, s-p-d। চতুর্থ শক্তি স্তরে অরবিটাল হলো চারটি, s-p-df। এরপর পঞ্চম, ষষ্ঠ, সপ্তম অরবিটালেও সপ্তম শক্তি স্তরে অরবিটাল সংখ্যা চারটি থাকবে, s-p-df। এইভাবে শক্তি স্তরে ইলেকট্রনগুলো কি হয়, বিন্যস্ত থাকে। এখন প্রশ্ন হলো এখানে ইলেকট্রন কিভাবে প্রবেশ করবে, অরবিটাল সমূহের মধ্যে ইলেকট্রনগুলো কিভাবে প্রবেশ করবে সেটা আমরা দেখছি। যেমন এখন 1s লিখলাম, প্রথম শক্তি স্তরে হইল 1s, দ্বিতীয় শক্তি স্তর হইল 2s 2p। দ্বিতীয় শক্তি স্তরে দুইটা অরবিটাল আছে, দ্বিতীয় মানে এখানে 2 দ্বারা দ্বিতীয় শক্তি স্তর বুঝাইছে। আর তৃতীয় শক্তি স্তরে অরবিটাল হবে 3টি, চতুর্থ শক্তি স্তরে অরবিটাল হবে 4টি। তাহলে প্রথম শক্তি স্তরে অরবিটাল হলো একটি 1s, দ্বিতীয় শক্তি স্তরে অরবিটাল দুইটি 2s 2p, তৃতীয় শক্তি স্তরে অরবিটাল তিনটি 3s 3p 3d, চতুর্থ শক্তি স্তরে অরবিটাল 4টি 4s 4p 4d 4f 4f। আর পঞ্চম শক্তি স্তরে অরবিটাল 5টি 5s 5p 5d 5f। আর ষষ্ঠ শক্তি স্তরের অরবিটাল, এখানে পঞ্চম শক্তি স্তরের অরবিটাল 4টি, ষষ্ঠ শক্তি স্তরেও অরবিটাল 4টি 6s 6p 6d 6f। সপ্তম শক্তি স্তরের অরবিটাল 4টি 7s 7p 7d 7f। অষ্টম শক্তি স্তরের অরবিটাল 4টি 8s 8p 8d 8f। এখন কিভাবে ইলেকট্রনগুলো কোন শক্তি স্তরে যাবে তার একটা রুল হলো, দেখো প্রথমে 1s এ যাবে, তারপরে 2s এ যাবে, তারপরে 3s এ যাবে, তারপর 2p তে যাবে। এরপর হলো 3p তে যাবে, তারপর 4s এ আসবে, তারপর হলো 3d 4p 5s, তারপর হলো 4d 5p 6x, তারপর হলো 4f 5d 6p 7s। এভাবে ইলেকট্রনগুলো আসবে। তাহলে আমরা যদি সিরিয়াল ভাবে যদি লিখি, 1s প্রথমে এই শক্তি স্তরে যাবে, তারপরে এরপর হলো 2s, আমরা এই শক্তি স্তর যদি ছোট থেকে হিসাব করি, 1s ছোট, তারপর 2s, এরপর হলো 2p, এরপরে হলো 3s, এরপরে হলো 3p, এরপরে হলো 4s, এরপরে হলো 3d, এরপরে হলো 4p, এরপরে হলো 5s, এরপরে হলো 4d, এরপরে হলো 5p, এরপরে হলো 6s, এরপরে হলো 4f, এরপরে হলো 5d, এরপরে হলো 6p, এরপরে হলো 7s। এভাবে ইলেকট্রনগুলো পর্যায়ক্রমে, এটা যদি তুমি আমরা যদি এটাও নিই, তাহলে এরপরে হবে 5f, এরপরে হবে 5d, এরপরে হবে 6 5
5f এরপর 6d এরপর হলো 7p। যেহেতু আমাদের সপ্তম পর্যায়ে পর্যন্ত আছে তাহলে আমরা এখানে 7p তে এসে শেষ করব। তাহলে দেখো সর্বনিম্ন উপশক্তি স্তর হলো 1s, তারপরে যাবে 2s, তারপরে যাবে 2p, তারপরে যাবে 3s, তারপরে 3p। এখন প্রশ্ন হলো এখানে কোনটা বড় কোনটা ছোট কিভাবে আমরা হিসাব করব? n প্লাস l এর মান যার বেশি হবে সে হলো বেশি, আর n প্লাস l এর মান যার কম হবে সেটা হলো কম শক্তি স্তর। তাহলে দেখা যাচ্ছে যে 1s এর মধ্যে এখানে n এর মান হলো 1 আর s এর মান 0, তাহলে এটার পুরোটার মান হলো 1। আর 2s এর মধ্যে n এর মান 2, s এর মান 0, তাহলে এটা 2, তাহলে এখানে কম শক্তি হলো 1s, সেজন্য কম শক্তি স্তরে আগে ইলেকট্রন যাবে। তেমনি ভাবে আমরা যদি বলি যে 4s এবং 3d এটার মধ্যে কে বড় কে ছোট, তাহলে 4s এর ভিতরে n প্লাস l এর মান, n এর মান 4, l এর মান হলো 0, তাহলে এটার মান হলো 4। 3d এ n এর মান 3, d এর মান 4s, n এর মান হলো 3, 1s 2s 2p 3s 3p 4s 3d। এখন 3d এবং 4p 3d এবং 4p এর মধ্যে আমরা দেখব 3d এবং 4p। 3d তে আমরা n এর মান 3 পেলাম আর d তে পেলাম 2, তাহলে সেখানে হলো 5। আর 4p 3d এবং 4p এর ভিতরে আমরা এখানে পাবো 4, এখানে হবে 1, 5। তাহলে দেখো এই দুইটাতে n প্লাস l এর মান একই, তাহলে আমরা সেই ক্ষেত্রে কাকে ছোট ধরব? যার n এর মান ছোট তাকে আমরা কম শক্তি ধরব, আর যার n এর মান বেশি তাকে আমরা বেশি শক্তি ধরব। কারণ n প্লাস l এর মান অনেক সময় সমান মান হয়ে যায়, তখন সেই ক্ষেত্রে সমান হয়ে গেলে কাকে কম শক্তি ধরব? যার n এর মানটা কম থাকবে তাকে কম শক্তি দেব, আর যার n এর মানটা বেশি থাকবে তাকে বেশি শক্তি ধরব। তাহলে এভাবে আমরা সেটাকে বের করেছি। এছাড়াও আরো সহজ পদ্ধতিতে যদি তুমি এই ইলেকট্রন এর প্রবেশ কোন শক্তি স্তর থেকে কোন শক্তি স্তরে যাবে সেটা মনে রাখতে চাও, তাহলে সেটা এই সূত্রটা শিখবে SS PS PS DPS DPS FDPS 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 এটা মনে রাখবে। SS PS PS DPS DPS FDPS, অর্থাৎ S বলতে 1s কে বোঝাইছে, তারপর 2s, তাহলে ইলেকট্রন 1s এ যাবে, তারপর 2s এ যাবে। এরপর p টা শুরু হয়েছে 2 নম্বর থেকে 2p, এরপর হলো 3s, এরপর হবে 2p তে, এরপর 3s এ, তারপরে এরপর হলো 3p 4s, তারপর হলো 3d 4p 5s, তারপরে হলো 4d 5p 6s, তারপরে 4f 5d 6p 7s, তারপরে 5f তারপর 6d 7p, লাস্টেরটা s থাকবে না। তাহলে দেখা যাচ্ছে যে
এএসএস, পিএস পিএস, ডিপিএস ডিপিএস, এফডিপিএস, এই সূত্র মোতাবেক তোমরা এটা সিরিয়াল মনে রাখতে পারো। এখন আসো আমরা শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস করার সময় উপশক্তি স্তরে কিভাবে ইলেকট্রনগুলো যায়, তাহলে আমরা একটা উদাহরণ হিসেবে লিখি। যেমন সিলিকনের পারমাণবিক সংখ্যা হলো 14। এখন এটার ইলেকট্রন বিন্যাস কিভাবে হবে দেখো। সিলিকন 14, অর্থাৎ তার পারমাণবিক সংখ্যা 14 মানে তার ইলেকট্রনও 14টি হবে। তাহলে ইলেকট্রন যদি 14টি হয় তাহলে কিভাবে ইলেকট্রনগুলো প্রবেশ করতেছে দেখো। 1, প্রথমে আমরা 1s লিখব, সেখানে 2টি ইলেকট্রন লিখব। 2s, সেখানে আমরা 2টি ইলেকট্রন নেব, 1s 2s লিখলাম। তারপরে এরপর 2p এর জন্য আমরা 6টি ইলেকট্রন নেব, তাহলে 10টি হয়ে গেল। তারপর 3s এর জন্য আমরা 2টি ইলেকট্রন নেব, 12টি হইল। 3s এর পরে 3p এর জন্য আমরা আর কয়টি আছে, 2টি ইলেকট্রন নেব। তাহলে দেখো প্রথম শক্তি স্তরে আমরা পেয়েছি 2টি, দ্বিতীয় শক্তি স্তরে পাইছি 2 আর 6 8টি, তৃতীয় শক্তি স্তরে পেয়েছি 4টি। তাহলে মোট 14টি হয়েছে কিনা, 8 আর 2 এর যোগ করলে 10, 10 এর সাথে 14। তাহলে প্রথম শক্তি স্তরে শুধু s অরবিটালে 2টি ইলেকট্রন প্রবেশ করেছে, দ্বিতীয় শক্তি স্তরে s এবং p অরবিটালে 8টি ইলেকট্রন প্রবেশ করেছে, তৃতীয় শক্তি স্তরে s এবং p অরবিটালে 4টি ইলেকট্রন প্রবেশ করেছে। তাহলে ইলেকট্রন এভাবে প্রবেশ করে। এবার আসো আমরা যদি আর্গন পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস নির্ণয় করি, যেমন পটাশিয়াম 19, তাহলে প্রথম শক্তি স্তর 1s 2টি, 2s 2টি, 3s 2p এর জন্য কয়টি, 6টি, 3s এর জন্য কয়টি, 2টি। তারপর 3p এর জন্য কয়টি, 6টি। তারপর OS এর জন্য 1টি। তাহলে দেখো প্রথম শক্তি স্তরে 2টি, দ্বিতীয় শক্তি স্তরে 8টি, তৃতীয় শক্তি স্তরে 8টি, চতুর্থ শক্তি স্তরে 1টি। 19টি হয়েছে কিনা দেখো। 1 8 আর 1, তাহলে 9 আর 8 17, তাহলে এখানে 2টি হবে। তাহলে প্রথম শক্তি স্তরে না, এখানে প্রথম শক্তি স্তরে 2টি, প্রথম শক্তি স্তরে 2টি, দ্বিতীয় শক্তি স্তরে 8টি, তাহলে কত হলো, 10টি। 10 আর 8 18, 18 একে 19। তাহলে এখন যদি তোমাকে প্রশ্ন করা হয় এটা কত নম্বর পর্যায়ে, তাহলে এখানে 4টা পর্যায়ে পেয়েছে, তাহলে 4 নম্বর পর্যায়ে। কত নম্বর গ্রুপ, এটা লাস্টে এক আছে, এই জন্য এটা 1 নম্বর গ্রুপ। তাহলে পটাশিয়ামটা 4th পর্যায়ে 1 নম্বর গ্রুপে অবস্থিত। এছাড়া কিছু ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস আছে, যেমন মনে করো কপারের 29, তাহলে সেই ক্ষেত্রে আমরা তার ইলেকট্রন বিন্যাস কিভাবে করব। কপার 29, এটার ইলেকট্রন বিন্যাস হবে 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 ss ps
PS DPS 3D10। এখন দেখো এখানে কয়টা হয়েছে দেখো, প্রথম শক্তি স্তরে 2টি, দ্বিতীয় শক্তি স্তরে 8টি, তৃতীয় শক্তি স্তরে এখানে এটা সহ মিলে 18টি হবে। তাহলে এখানে 2, এখানে 8, এখানে 18, তাহলে 28। তাহলে চতুর্থ শক্তি স্তরে একটি হবে। এখন প্রশ্ন হলো, আমাদের তো ইলেকট্রন 4 এর শক্তি স্তরে প্রথমে আগে প্রবেশ করার কথা, তারপরে আমরা 3D তে প্রবেশ করাবো, অর্থাৎ 1s2 2s2 2p6 3s2 3p6, তারপর এরপর ইলেকট্রন প্রবেশ করার কথা 4s এ। কিন্তু আমাদের এখানে 4s এ ইলেকট্রন না প্রবেশ করিয়ে, কারণ শক্তির পরিমাণ 3D তে শক্তির পরিমাণ বেশি, তাহলে 4s টা কে যদি আগে প্রবেশ করাই, তাহলে এখানে 2টি ইলেকট্রন দেওয়ার পর D তে 9টি ইলেকট্রন আসে। কিন্তু আমরা জানি যে উপশক্তি স্তরে ইলেকট্রন যদি অর্ধপূর্ণ অবস্থা বা পরিপূর্ণ অবস্থা থাকে, তাহলে সেই ইলেকট্রন বিন্যাসটা হলো সুস্থিত ইলেকট্রন বিন্যাস। সেজন্য উপশক্তি স্তর যদি অর্ধপূর্ণ থেকে একটি ইলেকট্রন কম থাকে, অথবা পরিপূর্ণ থেকে একটি ইলেকট্রন কম থাকে, তাহলে আগের শক্তি স্তর থেকে একটি ইলেকট্রন নিয়ে সেটাকে পরিপূর্ণ অথবা অর্ধপূর্ণ করতে হবে। তাহলে আগের শক্তি স্তরে S এর পরিমাণ 2 ছিল, এখন পরের শক্তি স্তরে D এ 9টি আছে। যেহেতু এখানে পরিপূর্ণ থেকে একটি ইলেকট্রন কম আছে, কারণ D এর ইলেকট্রন ধারণ ক্ষমতা 10টি, তার থেকে একটি কম আছে, এই জন্য S থেকে একটি ইলেকট্রন কম নিয়ে, S কে একটি ইলেকট্রন কম দিয়ে আমরা D তে একটি ইলেকট্রন কি দেব, একটি ইলেকট্রন কম দিয়ে D তে একটি ইলেকট্রন বেশি দিয়ে আমরা D টাকে পূর্ণ করব। তো তখন আমি যদি এটাকে এভাবে লিখি সিরিয়াল ভাবে, 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 4s1। তাহলে প্রথম শক্তি স্তরে 2টি, দ্বিতীয় শক্তি স্তরে 8টি, তৃতীয় শক্তি স্তরে 18টি এবং চতুর্থ শক্তি স্তরে 1টি। এইভাবে ইলেকট্রন বিন্যাস করা হয়। অর্থাৎ এটা হলো ব্যতিক্রম, যখন ইলেকট্রন নিম্ন শক্তি স্তর থেকে যদি উচ্চ শক্তি স্তরে যায়, তখন উচ্চ শক্তি স্তরে যাওয়াকালীন যদি সেখানে অর্ধপূর্ণ বা পরিপূর্ণ থেকে একটি ইলেকট্রন কম থাকে, তাহলে পাশের জন থেকে একটি ইলেকট্রন নিয়ে পরিপূর্ণ বা অর্ধপূর্ণ করতে হয়। তখন সেই ইলেকট্রন বিন্যাসটা অধিক স্থিতিশীল হয়। সেই স্থিতিশীলতার কারণে এখানে এই ব্যতিক্রমীটা দেখানো হয়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আশা করি শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাসগুলা তোমরা বুঝতে পেরেছ। তোমরা বাসায় এই ইলেকট্রন বিন্যাসগুলা আরো ভালোভাবে দেখবে। এছাড়া আমরা যদি ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস পর্যালোচনা করি, তাহলে সেই ক্ষেত্রেও দেখা যায় যে ক্রোমিয়াম হলো 24, এখন সেটার ইলেকট্রন বিন্যাস ক্রোমিয়াম 24, সেটার ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6 3s2 3p6 3p6, এরপর হলো 3d রাখবো, 4s2 যদি নিই, 4s2 তে তো আগে ইলেকট্রন যাওয়ার কথা, তাহলে এখানে d তে থাকতেছে কয়টা দেখো,
এখানে 2 2 4 4 6 10 10 2 12 12 6 18 18 দিয়ে 20 তাহলে এখানে 60 থাকার কথা ডি তে, কিন্তু আমার এখানে অর্ধপূর্ণ রাখা যাবে না, অর্ধপূর্ণ করে নিতে হবে। অর্ধপূর্ণ থেকে একটি ইলেকট্রন কম দিতে, তাহলে আমরা এস থেকে একটি ইলেকট্রন এখানে নিয়ে আসবো, অর্থাৎ 5টা নেব, এখানে নেব 1। তখন ইলেকট্রনটা দাঁড়াবে কত? 2 8 6 2 8 13 আর এখানে 1। তাইলে এই কপার এবং ক্রোমিয়াম এই দুইটাতে ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম আছে, অর্থাৎ এখানে অর্ধপূর্ণ অবস্থা থেকে একটি ইলেকট্রন কম ছিল, সেজন্য আমরা একটি ইলেকট্রন দিয়ে পাইপ তৈরি করেছি। আবার কপারের মধ্যেও ডি তে অর্ধ পরিপূর্ণ থেকে একটি ইলেকট্রন কম, অর্থাৎ 9টি ইলেকট্রন ছিল, এই জন্য এস থেকে আমরা একটি ইলেকট্রন নিয়ে নিচ্ছি। এখানেও ডি তে 4টি ইলেকট্রন ছিল, তাহলে অর্ধপূর্ণ করতে হলে 5টি লাগবে, সেজন্য আমরা এস থেকে একটি ইলেকট্রন নিয়ে 5টা করেছি এবং এস একটি ইলেকট্রন দিয়েছি। এটাই হলো ইলেকট্রন বিন্যাসের সাধারণ নিয়মের যে সাধারণ বা স্বাভাবিকভাবে আমরা যে নিয়মে করি তার ব্যতিক্রম। তাহলে আশা করি তোমরা সেটা বুঝতে পেরেছো। এবার আসো পারমাণবিক ভর বা আপেক্ষিক পারমাণবিক ভর। তাহলে আপেক্ষিক পারমাণবিক ভরটা কি? কোন মূলের একটি পরমাণুর ভর কার্বন 12 আইসোটোপের ভরের 12 ভাগের 1 অংশের তুলনায় যতটুকু ভারী সেটাকে বলা হয় উক্ত মূলের আপেক্ষিক পারমাণবিক ভর। তাহলে কোন মূলের একটি পরমাণুর ভর কার্বন 12 আইসোটোপের ভরের 12 ভাগের 1 অংশের তুলনায় যতগুণ ভারী সেটাকে বলা হয় আপেক্ষিক পারমাণবিক ভর। তাহলে আপেক্ষিক পারমাণবিক ভর সমান কোন মূলের একটি পরমাণুর ভর আর কার্বন 12 আইসোটোপের ভরের 12 ভাগের 1 অংশ। এখন কার্বন 12 আইসোটোপের ভরের 12 ভাগের 1 অংশ হলো কি? এখন মনে করো কার্বন 12 আইসোটোপের ভরের 12 ভাগের 1 অংশ হলো 1.66 into 10 to the power minus 24, আর অ্যালুমিনিয়ামের একটি পরমাণুর ভর হলো 4.482 into 10 to the power minus 23। এখন 4.482 into 10 to the power minus 23 কে যদি আমরা 1.66 অর্থাৎ কার্বন 12 আইসোটোপের ভরের 12 ভাগের 1 অংশের মান হলো 1.66, এটা দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে আমরা 27 পাবো। তাহলে সুতরাং অ্যালুমিনিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর হলো 27 এবং এটি একটি আনুপাতিক রাশি, এই জন্য এটার কোনো একক নেই। যদি একটি পরমাণুর ভর বের করতে হয় তাহলে আপেক্ষিক পারমাণবিক ভরকে অ্যাভোগাড্রো সংখ্যা দ্বারা ভাগ করতে হবে, কারণ 27 কে যদি আমরা অ্যাভোগাড্রো সংখ্যা মান অর্থাৎ 6.673 into 10 to the power 23 দ্বারা ভাগ করি তাহলে আমরা এটা মানে অ্যালুমিনিয়ামের একটি পরমাণুর ভর পাবো 4.482 into 10 to the power minus 24। তাহলে আমরা আপেক্ষিক পারমাণবিক ভর থেকে আমরা একটি পরমাণুর আসল ভর বের করতে পারি, অথবা একটি পরমাণুর আসল ভরকে যদি আমরা কার্বন 12 আইসোটোপের ভরের 12 ভাগের 1 অংশ দ্বারা ভাগ করি তাহলে সেই ক্ষেত্রে তার আপেক্ষিক পারমাণবিক ভর বের করা যাবে। এবার আসো আইসোটোপ। আইসোটোপ কাকে বলে? কোন মূলের পারমাণবিক সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা যদি কি হয় ভিন্ন হয় তাহলে তাদেরকে পরস্পরের আইসোটোপ বলা হয়। যেমন হাইড্রোজেনের আইসোটোপ 3টি, হাইড্রোজেন
1, এটার পারমাণবিক ভর 1, হাইড্রোজেন 1 পারমাণবিক ভর 2, হাইড্রোজেন 1 পারমাণবিক ভর 3। এটাকে বলা হয় প্রোটিয়াম, এটাকে বলা হয় ডিউটেরিয়াম, এটাকে বলা হয় ট্রিটিয়াম। তাহলে হাইড্রোজেনের আমরা প্রকৃতিতে 3টে আইসোটোপ পাই, এছাড়া পরীক্ষাগারে আরো 4টি আইসোটোপ পাওয়া যায়, 4, 5, 6, 7 পর্যন্ত, সেগুলো আমরা পরীক্ষাগারে পাই। কিন্তু প্রকৃতিতে আমরা 3টে আইসোটোপ পাই, সেটা যার পারমাণবিক ভর 1 সেটাকে আমরা প্রোটিয়াম বলি, যেটা হাইড্রোজেনও বলা যায়। যার পারমাণবিক ভর 2 সেটাকে আমরা ডিউটেরিয়াম বলি, আর যার পারমাণবিক ভর 3 তাকে আমরা ট্রিটিয়াম বলি। এবার আইসোটোপের শতকরা হার থেকে আপেক্ষিক পারমাণবিক ভর কিভাবে বের করা যায়? মনে করো আইসোটোপের শতকরা হার, মনে করো একটা আইসোটোপ ক্লোরিন 37, আরেকটা হলো ক্লোরিন 35। এখন সেটার ভর কিভাবে বের করব? 37কে এটা যদি 75% থাকে আর এটা যদি 35% থাকে, অর্থাৎ প্রকৃতিতে 37 পারমাণবিক ভর বিশিষ্ট আইসোটোপের পরিমাণ 37%, তাহলে আমরা সেটাকে 75 দিয়ে গুণ করব, এরপর যোগ দিয়ে 35 ভর বিশিষ্ট যেটা আছে সেটা যদি 35% হয়, তাহলে 35 দিয়ে গুণ করব, তাকে 100 দ্বারা ভাগ করব। তাহলে মেইন সূত্রটা আসে P গুণ M যোগ Q গুণ N বাই 100, অর্থাৎ P বলতে আইসোটোপের ভর বুঝাইছে, Q বলতে আইসোটোপের ভর বুঝিয়েছে। তাহলে আইসোটোপের ভর যদি P হয় এবং তার পার্সেন্টেজ যদি m% হয়, তাহলে আমরা m দিয়ে গুণ করব। আইসোটোপ পরবর্তী আইসোটোপের ভর যদি Q হয় এবং তার পার্সেন্টেজ যদি n হয়, তাকে আমরা n দিয়ে গুণ করব, গুণ করার পর যোগ করব, যোগ করে 100 দ্বারা ভাগ করব, তখন তার পারমাণবিক আপেক্ষিক পারমাণবিক ভরটা পাবো। তেমনি ভাবে ক্লোরিনের 35-এর শতকরা পরিমাণ 75% এবং ক্লোরিন 37-এর শতকরা পরিমাণ 25%। এটা 35 আর এটা হলো 37, এটার শতকরা পরিমাণ 25%, কারণ 75 এবং 25 দুটোটা মিলে 100 হতে হবে। তাহলে ক্লোরিন 35 এর শতকরা পরিমাণ 75 আর ক্লোরিন 37-এর শতকরা পরিমাণ হলো 25। তাহলে 75কে আমরা 35কে 75 দ্বারা গুণ করব এবং 37কে 25 দ্বারা গুণ করি 100 দ্বারা ভাগ করব, তখন আমরা এটার যে মানটা পাবো সেটা হলো 35.5, অর্থাৎ ক্লোরিনের আপেক্ষিক পারমাণবিক ভর হলো 35.5। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আশা করি কিভাবে শতকরা আইসোটোপের শতকরা পরিমাণ থেকে আপেক্ষিক পারমাণবিক ভর বের করা যায় সেটা তোমরা বুঝতে পেরেছো। এখন আপেক্ষিক পারমাণবিক ভর থেকে কিভাবে আপেক্ষিক আণবিক ভর বের করা যায়, যেমন মনে করো পানির মধ্যে হাইড্রোজেনের আপেক্ষিক পারমাণবিক ভর 1, তাহলে এখানে 2টা আছে, তাহলে 1 গুণ 2। আর অক্সিজেনের আপেক্ষিক পারমাণবিক ভর হলো 16, এখানে একটা আছে, এই জন্য 1 দ্বারা গুণ করব, তাহলে 2 একে 2 যোগ 16 একে 16, 2 এর 16 যোগ করলে 18। তাহলে দেখা যাচ্ছে যে পানির আপেক্ষিক পারমাণবিক ভর হলো 18। তেমনি ভাবে সালফিউরিক অ্যাসিড H2SO4, এখানে হাইড্রোজেন 2টি, তাহলে হাইড্রোজেনের আপেক্ষিক পারমাণবিক ভর 1, 1 কে 2 দ্বারা গুণ করলে 2। সালফার হলো একটি, সালফারের আপেক্ষিক পারমাণবিক ভর 32, তাকে 1 দ্বারা গুণ করব, যোগ অক্সিজেনের পারমাণবিক ভর হলো 16, এখানে 4টি আছে, তাহলে 16 গুণ 4 গুণ করলে মোট 18। তাহলে সালফিউরিক অ্যাসিডের আপেক্ষিক আণবিক ভর
98। এবার আসো আইসোটোপের মধ্যে কিছু কিছু আইসোটোপ আছে যে তারা অনবরত আলফা, বিটা এবং গামা রশ্মি নির্গত করে, তাইলে সেগুলোকে বলা হয় তেজস্ক্রিয় আইসোটোপ। এই পর্যন্ত প্রকৃতিতে 3টি তেজস্ক্রিয় আইসোটোপের সন্ধান পাওয়া গেছে এবং সেই আইসোটোপগুলোর সাহায্যে আমরা বিভিন্ন ক্ষেত্রে এটা আমরা প্রয়োগ করে আমরা উপকার পেয়েছি। যেমন রোগ নির্ণয়ে আইসোটোপের ব্যবহার, যেমন টেকনিশিয়ান 99কে যদি আমরা কোনো আক্রান্ত স্থানে ইনজেকশনের মাধ্যমে যদি টেকনিশিয়ান 99কে যদি প্রবেশ করাই তাহলে সেখানে গামা রশ্মি নির্গত হয়। সেই গামা রশ্মি নির্গত হওয়ার পর সেখানে যদি বাইরে থেকে আমরা গামা রশ্মি নির্গমন সূচক ক্যামেরার সাহায্যে আমরা যদি ছবি তুলি তাহলে সেখানে আক্রান্ত স্থানের অবস্থা সম্বন্ধে ধারণা লাভ করা যায়। তবে এখানে একটা বিষয় হলো যে একটি টেকনিশিয়ান এর আয়ুষ্কাল হলো 6 ঘন্টা, ফলে এই 6 ঘন্টার পর অটোমেটিক্যালি তার সে নিজেই ধ্বংস হয়ে যাবে। ফলে এটি শরীরে প্রবেশ করলে এখানে ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই, অর্থাৎ এটি সবচেয়ে নিরাপদ। সেজন্য টেকনিশিয়ানকে ইনজেকশনের মাধ্যমে প্রবেশ করলে শরীরের কোনো স্থানে আক্রান্ত স্থানের অবস্থা সম্বন্ধে আমরা জানতে পারি। তাহলে রোগ নির্ণয়ে এই টেকনিশিয়ান 99 গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপর রোগ নিরাময়ে আমরা থাইরয়েড গ্রন্থির যে ক্যান্সার, সেখানে তেজস্ক্রিয় আইসোটোপ হিসেবে আমরা যদি আয়োডিন 131কে সেখানে কি করি প্রবেশ করি, সেখানে তেজস্ক্রিয় আইসোটোপ সমৃদ্ধ অর্থাৎ আয়োডিন 131 সমৃদ্ধ দ্রবণ যদি খাওয়ানো হয় তাহলে থাইরয়েড গ্রন্থিতে পৌঁছানোর ফলে তখন থাইরয়েড গ্রন্থির ক্যান্সার কোষকে সেই আয়োডিন তেজস্ক্রিয় আয়োডিন থেকে নির্গত বিটা রশ্মি কি করবে, ক্যান্সার কোষকে ধ্বংস করবে। ফলে রোগ নিরাময়ে আয়োডিন 31 গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাছাড়া ব্রেইনের এছাড়া ইরিডিয়াম আইসোটোপ ব্রেইন ক্যান্সার নিরাময়েও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং টিউমারের উপস্থিতি নির্ণয়ে ওভাল সাইট এই আইসোটোপটিও ব্যবহার করা হয়। কারণ টিউমারের মধ্যে যে ক্যান্সার কোষ আছে কিনা সেই ওভাল থেকে নির্গত গামা রশ্মি সেই কোষগুলোকে কি করবে, ধ্বংস করবে। ফলে কোবাল্ট আইসোটোপ টিউমারের ধ্বংস করার কাজেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপর রক্তের লিউকোমিয়া রোগীদের চিকিৎসার জন্য আমরা ফসফরাস 32 সমৃদ্ধ ফসফেট দ্রবণ ব্যবহার করে আমরা এটা কি করতে পারি, রোগ নিরাময় করতে পারি। এবার আসো কৃষিক্ষেত্রে আইসোটোপের গুরুত্বপূর্ণ ভূমিকা। যে ফসলের পুষ্টি উৎপাদনের জন্য আমরা কি করি, সার প্রয়োগ করি, কিন্তু আমরা যদি জমিতে বেশি পরিমাণ সার প্রয়োগ করি তাহলে আমরা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হব। আবার কম পরিমাণ সার প্রয়োগ করলেও ফসলের ভালো ফলন নাও হতে পারে। এখন কি পরিমাণ সার প্রয়োগ করব, আইসোটোপ ব্যবহার করে সেখানে মাটিতে নাইট্রোজেন এবং ফসফরাসের পরিমাণ কি আছে সেটা আমরা বের করতে পারবো। কারণ এই আইসোটোপ সমৃদ্ধ উপাদান যখন আমরা প্রবেশ করব তখন উদ্ভিদ মূলের সাহায্যে সেই তেজস্ক্রিয় আইসোটোপ ফসফরাস এবং নাইট্রোজেনের উপস্থিতি সেখানে গাইগার মূলের কাউন্টার ব্যবহারের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে এখানে নাইট্রোজেন এবং ফসফরাসের পরিমাণ কতটুকু আর কি পরিমাণ নাইট্রোজেন এবং ফসফরাস প্রয়োগ করতে হবে, তার উপর ভিত্তি করে আমরা সেটা হিসাব করতে পারবো।
তাহলে দেখা যাচ্ছে যে সার প্রয়োগের জন্য আমরা তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করে কি পরিমাণ সার প্রয়োজন হবে সেটা আমরা বুঝতে পারবো। এরপর ক্ষতিকারক পোকামাকড় দমনেও আইসোটোপ ব্যবহার করা হয়। অনেক ক্ষেত্রে ক্ষতিকারক পোকামাকড় ফসলের ক্ষতি করে, এমনকি রোগাক্রান্ত হয়, এবং সেখানে যদি আমরা কীটনাশক প্রয়োগ করি তাহলে ক্ষতিকারক পোকামাকড় মারা যাওয়ার সাথে সাথে অনেক সময় ভালো পোকামাকড়ও ধ্বংস হয়ে যায়। তাহলে এই তেজস্ক্রিয় আইসোটোপ প্রয়োগের মাধ্যমে সেখানে কি পরিমাণ কীটনাশক ব্যবহার করা যাবে সেটা জানা যাবে, এবং সেই পরিমাণ কীটনাশক আমরা ব্যবহার করতে পারবো। এছাড়া ফসলের মান উন্নয়নের ক্ষেত্রেও আমরা আইসোটোপ প্রয়োগ করতে পারবো, কারণ আইসোটোপের মাধ্যমে কোষের জিনগত পরিবর্তন ঘটিয়ে আমরা ভালো ফলনজাত উৎপাদন করতে পারব। এছাড়া বিদ্যুৎ উৎপাদনে, যেমন আমাদের বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়েছে, এবং 2024 সালের মধ্যে সেখানে 2400 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র উৎপন্ন হচ্ছে। সেখানে যে নিউক্লিয়াসটা ভেঙে সেখানে ছোট ছোট নিউক্লিয়াসে পরিণত হয় এবং তার সাথে প্রচুর পরিমাণ শক্তি নির্গত হয়, যেটা সেই শক্তির সূত্র হইল E=mc², যেটা আইনস্টাইনের প্রস্তুতকৃত। এখানে E মানে শক্তি, m হইল ভর, c হইল আলোর বেগ। তাহলে এখানে যে ভরটা আছে তার সাথে আলোর বেগের বর্গ। আমরা জানি যে আলোর বেগ প্রতি সেকেন্ডে 3 × 10⁸ মিটার অতিক্রম করে। তাহলে এটার বর্গ করলে তাহলে 9 × 10⁸ হবে। তাহলে বিপুল পরিমাণ শক্তি উৎপন্ন হয়। সেই শক্তি উৎপন্নের মাধ্যমে বিপুল পরিমাণ বিদ্যুৎ শক্তি, তাপশক্তি পরিণত হয়, এবং তার সাহায্যে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করা যায়। তাহলে দেখা যাচ্ছে যে এটা নিউক্লিয়ার ফিশন বিক্রিয়ার মাধ্যমে এই বিক্রিয়াটা সংঘটিত হয় এবং প্রচুর পরিমাণ বিদ্যুৎ উৎপন্ন করা যায়, যাতে করে আমাদের এই শক্তি ব্যবহার করে আমাদের দেশের উৎপাদন কাজে ব্যবহার করা যাবে। এরপর তেজস্ক্রিয় আইসোটোপের প্রভাব। কিন্তু তেজস্ক্রিয় আইসোটোপের যে এত কিছু উপকারের কথা বললাম, কিন্তু তার কিছু ক্ষতিকর প্রভাবও আছে। কারণ এই তেজস্ক্রিয় আইসোটোপ থেকে প্রতিনিয়ত আলফা, বিটা এবং গামা রশ্মি নির্গত হয়। এই আলফা, বিটা এবং গামা রশ্মি আমাদের শরীরের কোষকে ধ্বংস করে। সেখানে বিভিন্ন রকমের ক্যান্সার, কোষ, ত্বকের ক্যান্সার বা বিভিন্ন ক্যান্সার সৃষ্টি করতে পারে। তাছাড়া যে জাপানের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের হিরোশিমা নাগাসাকি শহরে যে পারমাণবিক ধ্বংসলীলা, পারমাণবিক বোমা নিক্ষেপ করার ফলে পারমাণবিক ধ্বংসলীলা সংঘটিত হয়েছিল, সেখানে অধিক পরিমাণ মানুষ সেখানে মারা গিয়েছিল। এবং তাছাড়া 1986 সালে রাশিয়ার চেরনোবিলে যে পারমাণবিক দুর্ঘটনা ঘটেছিল, সেখানেও অনেক প্রাণ হারিয়েছিল। তাহলে এখানে তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করাকালীন আমাদেরকে সতর্ক অবলম্বন করতে হবে, যেন মানব জাতির ক্ষতি না হয় এবং মানুষের উপকার হয়। সেই ক্ষেত্রে এই যেন তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হয়, সেইটা আমাদেরকে লক্ষ্য রেখে এটার ব্যবহার ঠিক করতে হবে। তাহলে আশা করি প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই বিষয়গুলো সম্বন্ধে তোমরা বুঝতে পেরেছ। তোমরা বারবার বাসায় এই বিষয়গুলো অনুশীলন করবে। আজকে এই পর্যন্ত। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, নিরাপদে থাকো, এই আশাবাদ ব্যক্ত করে আজকের ক্লাস এখানেই সমাপ্ত ঘোষণা করলাম। ধন্যবাদ সবাই।